এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হামলার আশঙ্কার মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। হামলার জন্য প্রস্তুত ইরানের ১৫০০ মিসাইল, ট্রাম্পকে খামেনির শেষ বার্তা। রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে ১২ মার্কিন যুদ্ধবিমান। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬। মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালাল কিউবা, নিহত ৪। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। হামলার আশঙ্কার মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। পারমাণবিক চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানে হামলা করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেবার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট। ট্রাম্প যদিও বলেছেন তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেবার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে আলোচনায় তিনি কি দাবি করছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আমেরিকা বোমা হামলা চালানোর ৮ মাস পর এখন কেন সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হচ্ছে সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের ২ দফা আলোচনার মতো ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। সম্প্রতি আমেরিকা এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়েন করেছে, যাকে ট্রাম্প আর্মাডা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ২টি বিমানবাহী রণতরী, অন্যান্য যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং জ্বালানি বহনকারী বিমান রয়েছে। গত মাসে ট্রাম্প প্রথমবারের মতো ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির সরকার বিরোধী বিক্ষোভ নির্মমভাবে দমন করার সময় হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ওই হুমকি দেন তিনি। হামলার জন্য প্রস্তুত ইরানের ১৫০০ মিসাইল, ট্রাম্পকে খামেনির শেষ বার্তা। তেহরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বর্তমান অবস্থা নিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ পরবর্তী সময়ে ইরান তাদের হারানো শক্তি পুনরুদ্ধারে যে গতি দেখিয়েছে তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান বর্তমানে প্রায় ১৫০০ ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে, যা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সম্প্রতি এক গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে ইরান তাদের শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলছে। যুদ্ধের সময় বেশ কিছু উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও মাটির গভীরে অবস্থিত তাদের সুরক্ষিত ক্ষেপণাস্ত্র শহরগুলো এখনও অক্ষত রয়েছে। এই ভূগর্ভস্থ ল্যাবরেটরি এবং কারখানাগুলো ব্যবহার করেই তেহরান তাদের কঠিন জ্বালানি চালিত ফাত্তাহ ১১০ এবং খাইবার শেকানের মতো বিধ্বংসী সিস্টেমগুলো পুনর্গঠন করছে। ইরানের এই আধুনিক অস্ত্রভাণ্ডারে সবচেয়ে আলোচিত নাম হল খোররামশাহর ৪ খাইবার। ২০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি বিশাল ওজন বহন করতে সক্ষম এবং এর নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতা একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে ২০০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি না করার দাবি করে আসছে, তবে বিশ্লেষকরা মনে করেন যে কোনো সময় এই সীমা অতিক্রম করার প্রযুক্তিগত সক্ষমতা তাদের রয়েছে। এর ফলে কেবল ইসরায়েলি নয় বরং দক্ষিণ পূর্ব ইউরোপের একাংশ এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এখন তেহরানের সরাসরি নিশানায় রয়েছে। ফাত্তাহ সিরিজের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়েও মার্কিন মহলে ব্যাপক বিতর্ক চলছে। ইরান দাবি করছে তাদের ফাত্তাহ অ্যাপ ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১৩ থেকে ১৫ গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে, যদিও পশ্চিমা বিশেষজ্ঞরা এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। তবে গত কয়েক বছরের সংঘাতে দেখা গেছে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে না পারলেও বিপুল সংখ্যায় উৎক্ষেপণের মাধ্যমে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত বিব্যস্ত করে তুলতে সক্ষম।
ইসরায়েলি আধিকারিকদের মতে যুদ্ধের পর ইরানের হাতে মাত্র ২০০টির মতো লঞ্চার বা উৎক্ষেপক অবশিষ্ট ছিল, তবে দেশটির শিল্প খাত বর্তমানে প্রতি মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করায় সেই ঘাটতি খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। ইরানের এই দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া ইঙ্গিত দেয় যে তারা কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী আক্রমণাত্মক সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে, যা অদূর ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭। রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রাশিয়া তদন্ত কমিটি জানিয়েছে, স্মলেনস্ক অঞ্চলে অবস্থিত কারখানাটিতে প্রায় ৩০টি ড্রোন আঘাত হানে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আনোখিন সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বর্বর সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, শত্রুপক্ষ একটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। কারখানাটি স্মলেনস্ক অঞ্চলের দোরোকোবুজ শহরে অবস্থিত এবং সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ও নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এসব উপাদান মূলত সার তৈরিতে ব্যবহৃত হলেও বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। গভর্নর জানান, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাসায়নিক দূষণের ঝুঁকি রয়েছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি, তবে আশেপাশের একটি বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। আর নিরাপত্তাজনিত কারণে দোরোগোবুজ শহরের স্কুলগুলিতে অনলাইন ক্লাস চালু করা হয়েছে এবং কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এর আগে চলতি সপ্তাহেই ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের কালেইকিনো তেল পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে। বর্তমানে যুদ্ধের ময়দানে ইউক্রেন বড় ধরনের পরিবর্তন আনতে না পারলেও দেশটি দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করছে। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা দনবাস অঞ্চল নিয়ে অচলাবস্থায় রয়েছে। মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফা ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে ১২ মার্কিন যুদ্ধবিমান। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন বিমানবাহিনীর অন্তত ১২টি শক্তিশালী স্টেলথ যুদ্ধবিমান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে স্থানীয় সময় গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি যুদ্ধবিমানগুলো ইসরায়েলে পৌঁছায়। ইসরায়েলি সংবাদমাধ্যম KAN-এর বরাতে আনাদলু এ খবর জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার প্রায় ১ ডজন অর্থাৎ ১২টি F-22 র্যাপ্টার যুদ্ধবিমান দক্ষিণ ইসরায়েলের অভদা বিমান ঘাঁটিতে অবতরণ করে। এই পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মূলত আকাশপথে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলায় সক্ষম। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই বিমানগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এবং এগুলো শুধু যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। এদের গুরুত্বপূর্ণ কিছু কাজের মধ্যে রয়েছে শত্রু অঞ্চল ভেদ করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা অকার্যকর করা। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরান যদি কোনো পাল্টা হামলার চেষ্টা করে তাহলে এই স্টেলথ যুদ্ধবিমানগুলো আকাশপথেই তা রুখে দিতে এবং প্রয়োজনে ইরানের অভ্যন্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে মূল ভূমিকা রাখবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়নের বক্তৃতায় ইরানকে শক্তিশালী হুমকি হিসেবে উল্লেখ করেছেন এবং ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা লাভ করতে দেয়া হবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করেছে। এর মধ্যে বড় বড় বিমানবাহী রণতরী এবং অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র কাতার এবং বাহরাইনে তাদের ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে এবং লেবাননে মার্কিন দূতাবাস থেকে অনাবশ্যক কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন দেশ যেমন জার্মানি, ভারত এবং দক্ষিণ কোরিয়া ইরান থেকে নিজেদের নাগরিকদের বের হয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে, যা সংকটের মধ্যে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনাও চলছে, যেখানে ইরান পরমাণু চুক্তি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেছে। তবে বড় ক্ষেত্রে আলোচনায় আরও শর্ত তুলেছে। ইরান উত্তেজনা শুধু সামরিক হুমকি নয়, এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, হুমকিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং বিভাজিত রাজনৈতিক অবস্থান নিয়েও সংঘর্ষ চলমান। মিয়ানমারের জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬।
মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বিমান হামলায় দেশটির পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। বুধবার মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় আরাকান রাজ্যের পন্নানাগুন শহরের ইয়ো এঙ্গু গ্রামে বিমান হামলায় নারী ও শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। জান্তার হামলার শিকার ওই গ্রাম আরাকান রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার ২১ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত রাখাইনের খ্রিস্টানদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি শহরটির দখল নেয়। পরিচয় গোপন রাখার শর্তে পন্নানাগুনের এক বাসিন্দা বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। ওই বাসিন্দা বলেন, আমরা নিহতদের নাম সংগ্রহের চেষ্টা করছি। হামলায় অন্তত ৫টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে পৃথক এক হামলায় ২ শিশুসহ ৯ বেসামরিক নাগরিক নিহত এবং ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর প্যারামোটর হামলায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। মিনমু শহরের এক বাসিন্দা বলেন, স্থানীয়রা ইন্টারনেট ব্যবহারের জন্য স্টারলিংক ডিভাইস ব্যবহার করছিলেন। এমন একটি স্থানে ২টি প্যারামোটর থেকে ৩টি বোমা ফেলা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। ওই অভ্যুত্থানে অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সরকারের পতন ঘটে। সেনাবাহিনীর ক্ষমতা দখল দেশটিকে ৪ বছরেরও বেশি সময়ের জরুরি শাসনের মাঝে ঠেলে দেয়, যা আনুষ্ঠানিকভাবে গত জুলাইয়ে শেষ হয়। মিয়ানমারে গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত ৩ ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে সামরিক কর্তৃপক্ষ ও বিরোধী গোষ্ঠীগুলোর সংঘর্ষে ৬,০০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালাল কিউবা। নিহত ৪ জন। মার্কিন নৌযানে পাল্টা অভিযান চালিয়ে ৪ জনকে হত্যা করেছে কিউবার নৌবাহিনী। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নিজেদের জলসীমায় ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোট থেকে কিউবার নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালানো হলে এই পাল্টা অভিযান চালানো হয়। এতে নৌকাটিতে থাকা ৪ জন নিহত হন। এ ঘটনায় এক কিউবান কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ঘটে দেশটির উত্তর কুকের কাছে কাইও ফ্যালকনেসের উত্তর-পূর্বে প্রায় ১ মাইল দূরে। গোলাগুলির সময় নৌকাটি কিউবার জলসীমার ভেতরে অবস্থান করছিল বলেও দাবি করা হয়। মন্ত্রণালয় জানায়, অভিযানে জড়িত স্পিডবোটটির রেজিস্ট্রেশন নম্বর তাদের কাছে রয়েছে, তবে নৌকাটিতে থাকা ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরে কিউবান কর্তৃপক্ষ দাবি করে, ওই নৌকাটিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশ করে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিলেন। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিষয়টি তাদের নিজেদের মতো করে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এটি কোনো মার্কিন সরকারি অভিযান ছিল না এবং এতে যুক্তরাষ্ট্র সরকারের কেউ জড়িত ছিলেন না। নৌকাটিতে থাকা ব্যক্তিরা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রুবিও আরও বলেন, খোলা সমুদ্রে এ ধরনের গোলাগুলি খুবই অস্বাভাবিক, এটা প্রতিদিন ঘটে না। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, হোয়াইট হাউস পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা চাই এটা যেন আমাদের আশঙ্কার মতো গুরুতর না হয়। এ ঘটনার প্রেক্ষিতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেমস উটমেয়ার জানিয়েছেন, ফেডারাল অঙ্গরাজ্য ও ল এনফোর্সমেন্ট বাহিনীর অংশীদারদের সঙ্গে সমন্বয়ে ঘটনাটি তদন্ত শুরু করতে তিনি স্টেট ওয়াইড প্রসিকিউশন অফিসকে নির্দেশ দিয়েছেন। এ ঘটনাটি কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রেক্ষিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।